আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপেছে ইসরায়েল। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী রোববার তেল আবিবের অতি গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও আঘাত এনেছে। হামলার পর বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বেজে ওঠে। আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী। বেন গুরিয়ন অঞ্চল অচল করে দেওয়ার লক্ষ্যে উচ্চস্তরের সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তাছাড়া গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনাগুলোর বিরুদ্ধে তাদের ড্রোন বাহিনী আরও ৩টি অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি। ইয়াফা, ইসদুদ ও উম্মে আল রাশরাশ এলাকার ৩টি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। সারি জানান, বেন গুরিয়ন বিমান চলাচলের উপর আংশিক নিষেধাজ্ঞা সফল হওয়ার পর এবার তারা ওই বিমানবন্দরে বিমান চলাচলের উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যেসব বিমান সংস্থা এখনও নিষেধাজ্ঞা মেনে চলছে না, বিমান ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাদের এই সতর্কতা সক্রিয় বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েলি মিডিয়ার বরাতে মেহের নিউজ জানিয়েছে, রোববার নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যমের হিসেব অনুযায়ী গত মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত ইসরায়েলে অন্তত ৪৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেকে হতাহত হন। গত বৃহস্পতিবার রাতেও ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আল মাসিরা টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। তিনি বলেন, আমরা বেন গুরিয়নে আঘাত এনে বিশ্বের সঙ্গে ইসরায়েলের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। এর আগে গাজায় ইসরায়েলি গণহত্যার জবাবে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নিয়মিত হামলা চালায়, যাতে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, যতক্ষণ না ইসরায়েল গাজায় স্থল ও বিমান অভিযান পুরোপুরি বন্ধ করবে, ততক্ষণ তারাও হামলা বন্ধ করবেন না। ইসরায়েলের কিছু কর্মকর্তা হামাসের উপর বড় ধরনের চাপ সৃষ্টির কথা বললেও অন্য কথা বলেছেন ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা। তারা বলছেন, হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ভেঙে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবের বিষয়ে হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়ার পর ইসরায়েলের ইয়দিও তাহরনোত পত্রিকার বিশ্লেষক আভি আইজাক করফ বলেছেন, হামাসের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে তারা তীব্র চাপের মধ্যে আছেন, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি বিশ্লেষক স্বীকার করেছেন, আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরের কোনো ইচ্ছাই হামাসের মধ্যে দেখা যায়নি। এ প্রসঙ্গে আরেক বিশ্লেষক আসাফ বেইদানি দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, সমস্যা হলো ইসরায়েল মাসের পর মাস ধরে চলা অচলাবস্থা আর সহ্য করতে পারছে না। দেশটি এখন সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও উত্তরাঞ্চলের পুনর্গঠন, অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, পশ্চিমা চাপসহ বহু চ্যালেঞ্জের সম্মুখীন। এ বিশ্লেষক বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা, যা চলমান সমস্যাকে আরও তীব্র করেছে। এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা ব্যাহত রয়েছে। এমনকি মার্কিন মধ্যস্থতাও কোনো ফল এনে দিতে পারছে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারদের গণহত্যা অবসানের লক্ষ্যে কাতার ও মিশরের চলমান মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে হামাস। বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য পরোক্ষ আলোচনায় অবিলম্বে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে সংগঠনটি। তারা এমন একটি চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন, যার মাধ্যমে জরুরি মানবিক ত্রাণ সরবরাহ, গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হবে। রোববার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দেয় কাতার ও মিশর। এরপর হামাসের এই বিবৃতি এলো। এক যৌথ বিবৃতিতে দেশ দুটি চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনার গতি বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাতার ও মিশর আলোচনার বাধাগুলো অপসারণের সর্বোচ্চ চেষ্টা করছে। দেশ দুটির লক্ষ্য দ্রুত একটি 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, যার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পথ উন্মুক্ত হয়।
আন্তর্জাতিক অঙ্গনে আরও নিন্দিত হয়েছে ইসরায়েল। বিভিন্ন দেশ রোববার ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইসরায়েলের চলমান গণহত্যার বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এটি দুই বাহিনীর মধ্যে যুদ্ধ নয়, বরং ইসরায়েল সেখানে একটি বাহিনী দিয়ে একতরফাভাবে নারী ও শিশুদের হত্যা করছে। এটি যুদ্ধ নয়, গণহত্যা। ইসরায়েলি গণহত্যায় সরকারের অবস্থান নিয়ে ক্ষুব্ধ ইটালির আঞ্চলিক কর্তৃপক্ষগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমিলিয়া রোমাগনা অঞ্চল ঘোষণা করেছে, গণহত্যা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত রাখবেন। অঞ্চলটির প্রেসিডেন্ট মিশেল ডি প্যাসকেল নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সমর্থন জানান। দক্ষিণের পুগলিয়া অঞ্চলও তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিন্নের বিষয় নিশ্চিত করেছে। ইসরায়েলি অভিযানকে নিরাপত্তাহীনদের ওপর গণহত্যা বলে অভিহিত করেছেন পুগলিয়ার গভর্নর মিশেল এমিলিয়ানো। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক প্রতিরক্ষা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেছেন, গণহত্যা ও জাতিগত নির্মূলের কারণে ইসরায়েলি সরকারের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করবেন তারা। সুইজারল্যান্ডের 56 জন সাবেক কূটনীতিক ইসরায়েলি যুদ্ধাপরাধে সরকারের মর্মান্তিক নীরবতা ও নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে খোলা চিঠি দিয়েছেন। গণহত্যা, জাতিগত নির্মূল ও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় ঘৃণা প্রকাশ করেছেন তারা। সম্প্রতি গাজা ইস্যুতে দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস ক্যালামার্ড। তিনি বলেছেন, পশ্চিমারা 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ক্যালামার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ম্যাক্রো সতর্ক করেছেন যে ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যি কি তাই? গাজায় ইসরায়েলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফল বা এর প্রতিক্রিয়ায় নীরব থাকার ফলে তারা তো 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। অ্যামনেস্টির পরিচালকের মতে, সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়েও আরও বেশি কিছু প্রয়োজন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রোববার পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন। এরপর বিবৃতি দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে তিনি উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া ইসরায়েল শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীদের পশ্চিম তীরের রামাল্লায় যাওয়ার কথা ছিল। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতেন, তাহলে 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি হতো কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। যদি কেউ পশ্চিম তীর যেতে চান, তাহলে ইসরায়েলের অনুমতি নিতে হয়। আরব মন্ত্রীদের জর্ডান থেকে হেলিকপ্টারে পশ্চিম তীরে যাওয়ার কথা ছিল, কিন্তু দখলদার ইসরায়েল আরব মন্ত্রীদের অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজায় অবস্থিত উপত্যকার একমাত্র কিডনি ডায়ালাইসিস সেন্টারও ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 54,418 জনে পৌঁছেছে। রোববার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 54টি মরদেহ পৌঁছেছে। আহত হয়েছেন আরও 136 জন। এর ফলে 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 1,24,190 জনে। বিবৃতিতে বলা হয়, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে। ইসরায়েলি বাধার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।